আসসালামু আলাইকুম। গোপন মশলা দিয়ে বালাচাও রেসিপি। বালাচাও আজকাল খুব বেশি চলছে, খুব চটজলদি এবং খুবই মুখরোচক একটি খাবার। তো আমি আজকে চেষ্টা করেছি এইখানে কিছু গোপন মশলা যা কেউ বলে না সেটা আপনাদেরকে বলে দেওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আমি আজকে করছি চিংড়ির শুটকি দিয়ে বালাচাও। আজকাল অনেক শুটকি দিয়েই মানুষ করে থাকে, তবে চিংড়িটা বেশি মজাদার লাগে। তো প্রথমেই তো ওখানে দেখলেন যে আমি আসলে কিছু চিংড়ি, ওইখানে কিছু বলতে 1 কাপ পরিমাণ চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চিংড়িগুলো অবশ্যই খুব ভালোভাবে ধুবেন, 3 থেকে 4 বার, বা পারলে আরও বেশি ধুবেন। দেখবেন যে নিচে বালি বালি ময়লা জমেছে। এভাবে তারপরে প্রায় ঘন্টাখানেক রেখে দিলে পরেই দেখা যায় যে সমস্ত পানি ঝরে গেছে। আমিও সেম প্রসেস ফলো করেই করেছি। তারপরে একটা কড়াইতে পরিমাণ মতো তেল, অর্থাৎ এইখানে চিংড়িগুলো আমাকে ডুবো তেলে ফ্রাই করতে হবে, এই কারণে একটু বেশি তেল লাগবে এখানে। সেরকম তেল নিয়ে তেলটা যখন একটু গরম হবে তখনই আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একেবারে মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলো যেন রেড ব্রাউন হয়, কিন্তু ডার্ক ব্রাউন কালার যেন না হয়, তাহলে তিতো লাগবে আপনাকে খেতে। আমার কিন্তু এইদিকে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এরপরেই বালাচাও রেসিপির আরেকটা মূল উপকরণ হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো এখানে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবং সে একই তেলে ভেজে নিচ্ছি। তবে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আছেন আগে থেকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর পেজের সাথে যারা আছেন অবশ্যই ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই তো কথা বলতে বলতে এইদিকে আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেল। এইখানে কিন্তু আমি খুব বেশি একেবারে যে টকটকা লাল বা একটু বেশি ডার্ক করে ভাজি নাই, কেননা তিতো লাগবে। সবই তো এখানে ভাজাভুজির কাজ, এই কারণে চেষ্টা করবেন হালকা বাদামি অবস্থাতে উঠিয়ে নেওয়ার জন্য। বালাচাও একটা চটজলদি খাবার। একটু করে ফ্রিজে যদি আপনি এয়ারটাইট বক্সে রেখে দেন, আপনি প্রায় মাসখানেক মতো এখানে রাখতে পারবেন। আমার কিন্তু ওইদিকে পেঁয়াজটাও ভাজা শেষ। আর একটা উপকরণ রসুন, রসুনও এইখানে আমি নিয়ে নিয়েছি। রসুনগুলো একদম গোল গোল কুচি করে নিয়েছি, যেহেতু এটা বিদেশি রসুন এই কারণে। আপনারা ইচ্ছা করলে দেশি রসুন দিয়েও করতে পারেন, তবে বিদেশি রসুনগুলো নিলে কাটতে সুবিধা হয়। তো রসুনগুলো এরকম হালকা আছে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। আমি কোনো কিছুই এখানে খুব বেশি যে আঁচ দিয়ে ভাজছি সেটা না, একদম আপনার চুলার ফ্লেমটা হবে খুবই হালকা, যেন কোনো কিছু না পুড়ে যায়। আর এইখানে এই রেসিপিতে আপনি রসুন, পেঁয়াজ এবং সেই সাথে আপনি যে শুটকি নেবেন সেটা সমপরিমাণ নিতে চেষ্টা করবেন, তাহলে মিক্সিংটা ভালো হয়। আমার রসুনগুলোও এইখানে বাদামি কালার হয়ে গেছে, আমি সেটাও এখন তুলে নিচ্ছি। বালাচাও এখন অত্যন্ত মুখরোচক একটা খাবার। অনেকে অবশ্য বালাচাও না, চিংড়ি চানাচুর নামেও চেনে। তো আমার কাছেও খুব ভালো লাগে, সবচেয়ে সহজ হয় যে গরম ভাতের সাথে খুব চটজলদি খাওয়া যায়। আর যদি কেউ ভর্তা করে খেতে চায় সেটা একটু অন্যরকম ফ্লেভার, অন্যরকম মজা লাগে। তো যাই হোক, এইদিকে আমার রসুনও সব উঠানো হয়ে গেছে। আমি সবগুলোই কিন্তু টিস্যু পেপার ওপরে নিয়ে নিয়েছি, এই কারণে যে এক্সট্রা যেটা তেল থাকে সেটাও এখানে টিস্যু পেপারে নিয়ে নিবে। এই কারণে এই যে তেল আছেই মাত্র, আর একটু বেশ অনেকটা তেল লেগেছে। আমি এখানে এরপরে বেশ কয়েকটা এখানে মরিচ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ, কেননা আমি খুব বেশি ঝাল খেতে পারি না, তাই এখানে খুব বেশি আমি নিই। এখানে অল্প করেই নিয়ে নিয়েছি। যারা বেশি খেতে চান তারা অবশ্যই বেশি করে দিবেন। আর আমার মরিচগুলো কিন্তু বেশ ঝাল ছিল, তাই অল্প দিলেই হবে, এই কারণে আমি বেশি দিইনি। যে কোনো খাবারে কতটা ঝাল হবে বা কেমন টেস্ট হবে সেটা কিন্তু একান্তই আপনার উপর নির্ভর করে। আমি মনে করি সবার রুচি এক না, তাই হয়তোবা রেসিপি ফলো করে ঝাল কিছুটা কম বা বেশি, মিষ্টি কিছুটা কম বা বেশি, সেক্ষেত্রে আমরা এভাবে নিজেরা মিলিয়ে নিতে পারি। তবে যারা একেবারেই নতুন আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই পরিমাণটা সেম সেম রাখা উচিত, অর্থাৎ ভিডিওতে যেভাবে বলা হয়েছে সেভাবে, কারণ নতুন গৃহিণীদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যায়। মরিচগুলো এখানে কিন্তু একেবারেই হালকা আছে ভাজবেন, খুব বেশি আছে ভাজলে পারে ফুটে যেতে পারে, চোখে হাতে পায়ে পড়তে পারে, তখন কিন্তু আরেক বিপদ হয়ে যাবে। আমার মরিচগুলোও কিন্তু এইখানে একেবারে কুড়মুড়ে করে ভাজা হয়ে গেছে। মরিচ ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, তাই না? আমার একে একে ভাজাভুজির সব কাজ শেষ, আমি তেলগুলো একেবারে নামাই নিলাম। আর এইখানে এই যে এই মরিচের গুঁড়া আমি মাত্র 1.5 চা চামচ দিয়েছি, বেশি দিইনি, কারণ আমি আগেই বলেছি আমি খুব বেশি ঝাল খেতে পারি না,
এবং এটাই শুকনো তাওয়াতে একেবারে লো ফ্লেমে এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কখনো কোনোভাবেই এই মরিচের গুঁড়াটা জোরে আঁচ দেওয়া যাবে না, কেননা এটা পুড়ে গেলে পরে কালোও হয়ে যাবে, দেখতে তিতাও লাগবে। আর এইটা ভাজার সময়তেও বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছিলো। যেহেতু তেল ছিল তাই এভাবে কিন্তু একটু দলা পাকিয়ে যেতে পারে, কিন্তু প্রবলেম নাই, এটা ভাজা হলে ঠিক হয়ে যাবে। এভাবে আমি একেবারে হালকা আঁচে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু এখানে তেল ছিল তাই কিন্তু এইখানে লেগে যাচ্ছে। তা আপনারাও চেষ্টা করবেন। আর যারা তো একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু আর একটু বেশি মরিচ দিবেন। আমার এই মরিচগুলো কিন্তু খুব বেশি ঝাল। এই তো আমার এইখানে সব ভাজাভুজির কাজ শেষ। এখন চলে আসছে এটা আমি মিক্সিংয়ের ব্যাপারে। এটা এই যে এখানে এখন খুব ভালোভাবে এইটা এখন মিশিয়ে নেব। প্রথমেই তো আমি শুকনো মরিচগুলোর বোটা একটা একটা করে হাত দিয়ে সবগুলো এভাবে খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি এখানে অবশ্যই একটা গ্লোভস ব্যবহার করেছি। আপনারা যারা ঝাল সহ্য করতে পারেন তারা ইচ্ছে করলে খালি হাতেও করতে পারেন, তবে আমি এখানে মতামত দিব যে অবশ্যই আপনারা এইখানে একটা গ্লোভস ব্যবহার করবেন। হাত কিন্তু না হয় অনেক জ্বলবে, যেহেতু এইখানে শুকনা মরিচ ভাজা, মরিচের কারবার অনেক বেশি, বালাচাও মানে তো একটু ঝাল ঝাল, এই কারণে গ্লোভস ব্যবহার করাই আমার কাছে ভালো। আমি এখানে বড় একটা প্লেট নিয়ে নিয়েছিলাম, কেননা যেহেতু ভালোভাবে মেশাতে হবে। আর এইখানে এই যে মরিচগুলো খুব ভালোভাবে ডলে নিচ্ছি। মরিচগুলো ডলার সময় আমি একটু ভয় পাচ্ছিলাম যে না জানি কত ঝাল হবে, তবে না, একেবারে ঠিক আছে, আমি যেভাবে নিতে পারি সেভাবেই নিয়েছি, বেশি ঝাল নিই নাই। তো এই যে আমি এখানে খুব ভালোভাবে হাত দিয়ে একেবারে কচলিয়ে নেওয়া শেষ এখানে। তারপরে এই যে এখানে মরিচ যেটা ছিল, যে শুকনা মরিচটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার, দিয়ে সেটাও এখন এর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, যেহেতু এখানে হালকা একটু দলার মতো থাকে, তো এটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপর প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিটা দিয়েও এইখানে খুব ভালোভাবে আগে মাখাই নিচ্ছি। আপনাকে খুব ভালোভাবে মাখাতে হবে যেন সবগুলোর সাথে মশলাগুলো যায়। এরপরে দিয়ে দিলাম এইখানে এই যে পেঁয়াজ ভাজাটা, অর্থাৎ পেঁয়াজের বেরেস্তাটা, যেটা দিলে পারে স্বাদটা একদম বেশি বেড়ে যায়। অর্থাৎ একের পর এক এখন যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে চলে আসলো আমার সেই রসুন ভাজা। রসুন ভাজাটাও এখানে দিয়ে আমি এখন খুব ভালোভাবে এইখানে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন চিংড়ি, এখানে পেঁয়াজ এবং রসুন মরিচগুলো সবার সাথে লেগে যায়, এভাবে খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু চিংড়ি ভাজার সময় হালকা একটু লবণ দিয়েছিলাম, আপনারা খেয়াল করবেন। আমি প্রথমে এই কথাটা বলতে আসলে খেয়াল নাই ওইভাবে। তো এই যে খুব ভালোভাবে এখন এগুলো মাখাই নিচ্ছি। এত সুন্দর লাগে, মচমচ, আর গন্ধটাও খুব ভালো লাগে। আমার এখানে সব কিছু মাখানো শেষ। এবার আসি সেই আমার গোপন যে মশলার কথা বলেছিলাম, গোপন মশলা দিয়ে বানাচ্ছে সেটা। হ্যাঁ, আপনি এইখানে শুকনা ভাজা বিট লবণ যেটা আছে সেটা আপনি এখানে একটু অ্যাড করবেন, আর সাথে দিয়ে দেবেন টালা একটু ধনের গুঁড়া। এতে কি করে হবে, আপনার ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। আর একটু টালা জিরার গুঁড়া, এটা আপনার ইচ্ছা মতো দেবেন। যদি আপনারা মনে চান যে না এখানে আমরা দিব না, তাহলে পরে না দিলে হবে। আর হালকা একটু এখানে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি। এই ছিল আমার গোপন মশলাগুলো। আসলে এই মশলাগুলো দিলে এই বালাচের স্বাদ এবং গন্ধ আরও বেশি যেন বেড়ে যায় এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। এভাবে আমি মশলাগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে এই যে মাখিয়ে নিচ্ছি, অর্থাৎ মিশিয়ে নিচ্ছি, যেহেতু শুকনো খাবার এই জন্য সব এভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে অথবা একটা বয়মে ভরে আপনার ফ্রিজে এটা প্রায় 1 মাস মতো রেখে দিতে পারেন। তো প্রিয় দর্শক, আমার কিন্তু বালা চাও একেবারেই রেডি। আর বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।